দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আমাদের দেশে এখনো অনেক জেলা উপজেলা আছে যেখানে স্বাস্থ্য সেবা সম্পর্কে হাজার হাজার মানুষ অসচেতন। একজন গর্ভবতী নারীর কি খাবার খাওয়া উচিত, কোন ধরনের খাবারে কি ভিটামিন আছে, তার কি যত্ন নেওয়া উচিত সেই সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না বললেই চলে। আর সে কারণেই কিন্তু অনেক সময় একটি শিশু জন্ম নেওয়ার পর দেখা যায় নানান জটিলতা। তার মধ্যে প্রতিবন্ধিতা, জন্মগত বধির হওয়া অন্যতম একটি কারণ। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে একটি শিশুর বধির হবার জন্য। আমাদের সবারই কাম্য একটি সুস্থ শিশুর জন্ম হোক। তার জন্য আমাদের কি করণীয়, কোন কোন বিষয়গুলো যথাযথভাবে মেনে চলা উচিত এবং এই সমস্যার সমাধান কি, চিকিৎসা কি, এই বিষয়গুলো তুলে ধরতে আজকের পর্বে বিষয় নির্ধারণ করা হয়েছে জন্মগত বধির শিশু, নানাবিধ প্রতিবন্ধকতা ও চিকিৎসা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন এস.এম. তৌফিক আবির, সহকারী অধ্যাপক অডিওলজি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ, MHPSS, ঢাকা বিশ্ববিদ্যালয়। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, জন্মগত বধিরতা বা এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই খুব বেশি একটা জানি না, বা চিকিৎসা বিষয়গুলোটুকু অনেক মানুষ অসচেতনতার জায়গাতে এখনো বসবাস করছি। প্রথমে যদি একটু জানতে চাই যে জন্মগত বধির বা বধিরতা আসলে কি? থ্যাংক ইউ। জন্মগত বধিরতা বলতে আমরা যেটা বুঝি সম্পূর্ণভাবে শুনতে না পাওয়া, শব্দ শুনতে না পাওয়া, সেটা জন্মগতভাবে হতে পারে এবং জন্মের পরবর্তী সময়ে যে কোনো ধরনের ত্রুটিজনিত কারণে হতে পারে, মেডিকেল যে কোনো ইস্যুসের জন্য হতে পারে। শুদ্ধ বাংলা ভাষায় এটাকেই বলা হয় জন্মগত বধিরতা। আচ্ছা, সুতরাং এই যে ত্রুটিজনিত বিভিন্ন কারণ, সেটা কি আসলে গর্ভবতী মায়েদের ওই সময়টা থেকে স্টার্ট হয় নাকি না পরবর্তী সময়ে আসলে কোনো রকম কোনো সমস্যার কারণেও মানুষ বধির হতে পারে? যেহেতু বিষয়টা জন্মগত, তো গর্ভবতী সময়ে, গর্ভকালীন সময়ে মায়েদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হতে পারে, ভাইরাল ডিজিজ হতে পারে, ট্রমাটিক ইস্যুস হতে পারে, যে কোনো ইনজুরি হতে পারে, ড্রাগ রিলেটেড বিভিন্ন ইস্যুস থাকতে পারে, যেমন এক্সেসিভ অ্যান্টিবায়োটিক্স, অনেক সময় কিছু ডিফারেন্ট স্টেরয়েডস, এগুলোর কারণেও জন্মগত বধিরতা হতে পারে। অনেক গবেষণায় দেখা যায় যে যদি মাতৃত্বকালীন সময়ে বা তার পূর্বের সময়ে মা যদি কিছু স্পেসিফিক ডিজিজ আছে, যে ডিজিজগুলোতে আক্রান্ত হন বা রুবেলা ভাইরাসে যদি আক্রান্ত হন, তাহলে সেক্ষেত্রে জন্মগত বধিরতা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ধন্যবাদ। এই ক্ষেত্রে যদি আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার পরিবারে যদি এরকম কেউ থেকে থাকে আগে, সেখানে এটাকে জেনেটিক লোডিং আছে কিনা? হ্যাঁ, হিয়ারিং লস অ্যাকচুয়ালি জেনেটিক্যাল ডিসঅর্ডারের জন্য হতে পারে। জেনেটিক্যাল ফ্যাক্টরস একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। যে পূর্বে আমার বংশে বা আমার পরিবারে আমার পিতা, মানে বাবা মা বা আমার কোনো ভাই বোনের হিয়ারিং ডিফিকাল্টিস বা হিয়ারিং ইস্যুস থাকলে সেক্ষেত্রে শিশুর হিয়ারিং ডিফিকাল্টিস বা ডেফনেস থাকতে পারে। এমন অনেক কেস হিস্ট্রি আমাদের কাছে আছে। অ্যাজ অ্যান এক্সাম্পল, যে একই ফ্যামিলিতে দুজন বেবির বা মানে আপন দুই ভাই বোন বা দুই বোন দুই ভাইয়ের সেম ডেফনেস, কমপ্লিটলি ডেফনেস, এমন অনেক কেস আমরা পেয়েছি আর কি। আচ্ছা, এই বিষয়ে আমরা অনেক জানতে চাইবো আপনার কাছে আরো ডিটেইলস, কারণ আপনি দীর্ঘদিন যাবত এই বিষয়টা নিয়ে আসলে কাজ করে যাচ্ছেন এবং আমরা জানি যে আধুনিক ট্রিটমেন্টের অনেক জায়গা থেকেও আসলে আপনারা কাজ করছেন। একটু যদি জানতে চাই যে কমপ্লিট এই যে হিয়ারিং লস, সম্পূর্ণ বধিরতা এবং শ্রবণজনিত সমস্যা, এই দুটোর মাঝে আসলে পার্থক্যটা কি? ফাইন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমাদের অ্যাকচুয়ালি মানে মানুষের মধ্যে এটা নিয়ে খুব মিসকনসেপ্ট আছে, মানে ডিফারেন্ট প্রফেশনালসের মধ্যে মিসকনসেপ্ট আছে যে অ্যাকচুয়ালি কমপ্লিট ডেফনেস অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য কমপ্লিট ডেফনেস অ্যান্ড হিয়ারিং ডিফিকাল্টিস। সি, ডেফনেস ইজ মানে ডেফনেস বলতে আমরা যেটা বুঝি একদমই শুনতে না পাওয়া, শুনতেই পাবে না সে, তার শ্রবণ, মানে আমাদের মেডিকেল টার্মে যেটাকে বলে রেসিডুয়াল হিয়ারিং। সো দেয়ার ইজ নো রেসিডুয়াল হিয়ারিং, কোনো অবশিষ্ট শব্দ ক্ষমতা থাকবে না। আর হিয়ারিং ডিফিকাল্টিস যে কোনো স্টেজে হতে পারে, যে কোনো টাইপসের হতে পারে, যে কোনো ডিগ্রিতে হতে পারে। সেটা হতে পারে মাইল্ড, হতে পারে মডারেট, হতে পারে মডারেটলি সিভিয়ার, হতে পারে সিভিয়ার, প্রোফাউন্ড। সো এই ডিফারেন্সিয়েটগুলো করা হয়েছে বা ক্যাটাগরাইজগুলো করা হয়েছে যে আপনি 30 ডেসিবেলে শুনতে পারেন, আবার আপনি 60 ডেসিবেলে শুনতে পারেন সাউন্ড, আবার আপনি 90 ডেসিবেলে শুনতে পারেন। সো আপনার যদি আমাদের 0 to 15 ডেসিবেল, যেটা নর্মাল হিয়ারিং রেঞ্জ, এর পরবর্তী সময় থেকে আপনার মিনিমাল হিয়ারিং লস শুরু হয়, এরপরে মাইল্ড হিয়ারিং লস শুরু হয়। সো আপনার হিয়ারিং লস ডিফারেন্ট স্টেজের হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বলি যে হিয়ারিং ডিফিকাল্টিস বলতে যে ডিফারেন্ট স্টেজে আপনার শব্দ শুনতে না পাওয়ার ক্ষমতাটাকে বলা হয় যে
হিয়ারিং লস বা হিয়ারিং ডিফিকাল্টিস। কোন বয়সে আসলে এটা মেজার করা যায় যে একটা বাচ্চা আসলে হিয়ারিং লস? বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথে এখন মেজার করা সম্ভব। ইভেন বেবি এনআইসিইউতে থাকা অবস্থায় এখন আপনার নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং করা সম্ভব। মেডিকেল টেকনোলজি এখন এতটাই আপডেট, হ্যাঁ এতটাই অ্যাডভান্স যে আপনি আপনার বেবি জন্মগ্রহণের সাথে সাথেই আপনি উইদিন আওয়ার আপনি আপনার বেবিকে ডায়াগনোজ করতে পারছেন যে তার হিয়ারিং স্ট্যাবিলিটি কত। এবং ডেভেলপ কান্ট্রিগুলোতে এটার উপরে খুব বেশি জোর দেওয়া হয়, খুব ইম্পর্টেন্স দেওয়া হয় যে বেবিটার যদি হিয়ারিং নর্মাল থাকে তাহলে তার আদার ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলোও নর্মাল হবে। কারণ হিয়ারিং ইজ অ্যান ইম্পর্টেন্ট অর্গান এবং এটার সাথে অন্যান্য যে আমাদের স্পিচেরও তো একটা খুব সম্পর্ক আছে। আমি শব্দ শুনতে পেলে কথা বলতে পারবো না এটা, এবং এটার সাথে অন্যান্য অনেক ডেভেলপমেন্ট আপনার রিলেটেড। আমাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনের যে কম্পোনেন্টগুলো আছে, একটা শিশুর বেড়ে ওঠা, হাঁটতে শেখা, কথা বলতে শেখা, তার কগনিটিভ অ্যাবিলিটি, তার একাডেমিক অ্যাবিলিটি, এভরিথিং ইজ কানেক্টেড উইথ দ্য হিয়ারিং। একদমই। এই যে এটার সাথে কিন্তু আমরা আপনার মাত্রই যেটা বলছিলেন অন্যান্য প্রতিবন্ধিতারও কিন্তু অনেক রকম সম্পর্ক আছে। আমরা ডাউন সিনড্রোম বাচ্চা বা অটিজমের অনেক বাচ্চাদের মাঝেও কিন্তু এই সমস্যাটা দেখে থাকি। এই কেসগুলো আসলে আপনার কাছে কেমন আসে? দেখুন, ডাউন সিনড্রোম, অটিজম, সেরেব্রাল পলসি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, দিস অল disabilities or disorders are called as NDD, neurodevelopmental disorder. সো নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার পেশেন্টদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে একদম প্রাইমারি কনসার্ন যেটা থাকে যে হিয়ারিং নর্মাল অর ইজ দ্যার এনি অ্যাবনর্মালিটিস। অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ প্র্যাকটিশনার, মোস্ট অফ দ্য কেসেস অ্যাজ আই এম অ্যান অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সো আমি অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপি দুটাই প্র্যাকটিস করি। সেই জায়গা থেকে যখন পেশেন্ট আমার কাছে আসে, আমি যখন অ্যাসেসমেন্ট করি তখন একদম প্রাইমারি কোয়েশ্চেনে আমি প্যারেন্টসকে আস্ক করি যে আপনার শিশুটা শুনতে পায় কি না, for the NDD children, for the autistic children or Down syndrome children. Most of the time না স্যার শুনতে পাই, কোনো সমস্যা নেই। অনেক সময় 3 months 4 months আমরা থেরাপি প্র্যাকটিস করার পর দেখি যে there is no outcome, সবার ক্ষেত্রে না, স্পেসিফিক কিছু ক্ষেত্রে। তখন আমরা ডাউট থেকে হিয়ারিং টেস্ট করে দেখতে পারি যে যেন তার মধ্যে হিয়ারিং লস আছে, ডিফারেন্ট স্টেজের হিয়ারিং ডিফিকাল্টিস আছে। সে হয়তো ডেফ না, বাট হিয়ারিং ডিফিকাল্টিস আছে। সে হয়তো হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পায় কিন্তু লো ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পায় না, বাট লো ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পাচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পাচ্ছে না। তখন সে অনেক কিছু শেখা থেকে তার শেখাটা মিস হয়ে যেতে পারে। সো একদমই মানে সকল এনডিটি চিলড্রেনের উচিত যে প্রাইমারি স্টেজে যখনই সে ডায়াগনোসড হবে অ্যাজ এ স্পেশাল নিড চিলড্রেন, তখন তার হিয়ারিং টেস্টটা বা স্ক্রিনিংটা করা উচিত। একদমই। কি করে একজন বাবা মা আসলে অ্যাসেস করতে পারেন? কারণ সবাই তো ফার্স্টে আমাদের অ্যাডভান্স ওয়ার্ল্ডের মতো তো আসলে আমরা ফার্স্টে স্ক্রিনিং এ যাই না। তো প্রথমে আমরা কি করে বুঝতে পারি একটা বাচ্চা আসলে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? হোম বেসড কিছু স্ট্র্যাটেজিস আছে। আপনি আপনার বাসায় আপনার শিশুকে একটু কাছ থেকে বা একটু দূর থেকে ডেকে অনেক সময় বুঝতে পারেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা স্পেশাল নিড চিলড্রেন বা অটিজম বেবিদের ক্ষেত্রে যেটা হয়, ওদের অ্যাটেনশন ডিফিকাল্টিস থাকে। সেক্ষেত্রে অনেক সময় শুনতে পেলেও করেন না, তাদের মধ্যে আপনার মানে প্রি ভার্বাল স্কিলটাই প্রপারলি ডেভেলপ হয় না। সেক্ষেত্রে তারা যেটা করে অনেক সময় সাউন্ড শুনতে পেলে ইগনোর করে। তবে বাসায় হোম বেসডভাবে তাদেরকে মানে রুমের ডিফারেন্ট কর্নার থেকে আপনি এটাকে ডাকতে পারেন, দূর থেকে ডাকতে পারেন, কাছ থেকে ডাকতে পারেন। আবার এটা দেখতে পারেন যে অনেক সময় অনেক বেবিরা তাদের ফেভারিট সাউন্ডগুলোতে শুধু রেসপন্স করে, মিউজিকে রেসপন্স করে, তাদের ওই যে কার্টুনের কিছু মিউজিকে তারা রেসপন্স করে। আপনি সারাদিন তার সাথে কথা বলবেন, কোনো রেসপন্স করবেন না, একটু কার্টুনটা দিবেন, কার্টুনটা অন করবেন, তখন দেখবেন সে আপনার সাথে কমিউনিকেট করতেছে, বা কমিউনিকেট না করলে সে তখন রেসপন্স করছে। তবে আমরা মেডিকেল সায়েন্সে যেটা বলে প্লে বেসড অডিওমেট্রি যেটা আছে, সেটা আপনি মানে প্রফেশনালের কাছ থেকে মানে টেস্টটা করা গুড, বাট আপনি যদি বাসায় প্রাইমারি স্টেজে জাস্ট আপনি ডিফারেন্ট টয়েস দিয়ে, বাট যে টয়গুলো আপনার নয়েজ মেক করে, সাউন্ড মেক করে, সেই টয়েসগুলো দিয়েও একটু কাছ থেকে বাচ্চা রেসপন্স করছে কিনা সাউন্ডের প্রতি, বা হ্যান্ড ক্লাপিং করে যে তার কাছ থেকে হ্যান্ড ক্লাপ করছেন, আই ব্লিঙ্ক করছে কিনা। অনেক মানে সাউন্ডের রেসপন্সটা কিন্তু ডিফারেন্ট টাইপসের হতে পারে, লাইক ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, হেড টার্ন করে, আই ব্লিঙ্কিং করে, যে কোনো কিছু এটা অবজার্ভ করে তখন যদি আপনার কোনো ডাউট হয় তখন একজন প্রফেশনাল অডিওলজিস্টের কাছ থেকে যে ডায়াগনস্টিক অডিওলজি যেগুলো সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ হিয়ারিং টেস্ট আছে সেই টেস্টগুলো করলেই আই থিঙ্ক আপনি প্রপার ডায়াগনোস পেয়ে যাবেন। এটা একদম আপনি বললেন যে জন্মের সময় থেকেই কিন্তু আসলে ডায়াগনোসিসটা করা যেতে পারে। আমি যদি একটু জানতে চাই যে কী কী ধরনের উপায়গুলো আছে চিকিৎসা বিজ্ঞানে যে এই হিয়ারিং টেস্টের বিষয়টা, এবং বাংলাদেশে কোথায় কোথায় হিয়ারিং টেস্টটা করা যায়? গ্রেট। একটা শিশু জন্মগ্রহণের পরপরই আপনি তাকে বাই 1 day 2 days মধ্যে যখন হিয়ারিং স্ক্রিনিং করবেন, সো হিয়ারিং টেস্টের অনেকগুলো টাইপস আছে।
আমরা হিয়ারিং টেস্টটাকে বা ডায়াগনস্টিক অডিওলজিটাকে দুটা ভাগে ভাগ করি, সাবজেক্টিভ হিয়ারিং টেস্ট অ্যান্ড অবজেক্টিভ হিয়ারিং টেস্ট। সাবজেক্টিভ হিয়ারিং টেস্ট বলতে আমরা যেটা বুঝি যে একটা পেশেন্টের বা একজন ব্যক্তির প্রপার কোঅপারেশনে যে হিয়ারিং টেস্টটা করতে হয়। সো এটা সাবজেক্টিভ হিয়ারিং টেস্টটা বেসিক্যালি একটু এজড চিলড্রেন অথবা এজড পপুলেশনের জন্য করা হয়। আর অবজেক্টিভ হিয়ারিং টেস্ট সেক্ষেত্রে পেশেন্টের কোনো কোঅপারেশন লাগে না, ইটস অটোমেটেড সিস্টেম। সো মোস্ট অফ দ্য টাইমে আমরা চাইল্ডদের জন্য বা নিউবর্ন বেবিদের জন্য অবজেক্টিভ হিয়ারিং টেস্ট সাজেস্ট করি। অবজেক্টিভ হিয়ারিং টেস্টের মধ্যে মোস্ট কমন যেটা, দ্যাট ইজ কল্ড এজ OAE। এটাকে যদি ফুল ফর্ম আমরা বলি, অটো অ্যাকুস্টিক এমিশন। সো অটো অ্যাকুস্টিক এমিশন টেস্টের মাধ্যমে আপনি বেসিক স্ক্রিনিংটা করতে পারবেন। আর একটু ইনডেপথ অ্যানালাইসিস করলে আপনি ABR, অডিটরি ব্রেন স্টেম রেসপন্স, এই নামে একটা টেস্ট আছে, ASSR এই নামে একটা টেস্ট আছে, এই টেস্টগুলো করতে পারেন। বাংলাদেশের পার্সপেক্টিভে এখনও পর্যন্ত বাংলাদেশের সবগুলো বিভাগ বা জেলা পর্যায়ে এই রিলেটেড টেস্টগুলো বা সকল হাসপাতালে সম্ভব না। খুব স্পেসিফিক কিছু হসপিটালে এটা সম্ভব, যেমন ঢাকাতে আপনার 3 থেকে 4টা সরকারি হাসপাতালে, যেমন কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, ঢাকা CMS-এর ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিপার্টমেন্টে এই টেস্ট সম্ভব। PG হসপিটালে সম্ভব, ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিপার্টমেন্টে। ন্যাশনাল ENT ইনস্টিটিউট NIENT-তে সম্ভব। ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়েছে। প্রাইভেটলি কয়েকটা জায়গায়, প্রাইভেটলি ঢাকাতে 4-5টা হিয়ারিং কেয়ার সেন্টার আছে, যেমন ককলিয়ার ইমপ্ল্যান্ট অ্যান্ড প্রায়োরিটি হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ইন শর্ট ইজ সিফা, হিয়ারিং স্পিচ সলিউশনস অ্যান্ড সেন্সো হিয়ারিং ক্লিনিক অ্যান্ড মেনি আদার্স। সো কয়েকটাতে এই টেস্ট করা সম্ভব আর কি। ঢাকার বাইরে ইফ আই টক অ্যাবাউট চিটাগং CMS-এ টেস্ট করা সম্ভব। ময়মনসিংহ মেডিকেল কলেজে সম্ভব, সিলেট MSG ওসমানী মেডিকেল কলেজে সম্ভব। সুতরাং জেলা পর্যায়ে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে অনেকটুকু এই সুবিধাগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ, সব মিলে 7 থেকে 8টা জায়গায় এখন আছে। দ্যাট ইজ নট গুড এনাফ এক্স্যাক্টলি, কারণ আমাদের প্রতিবন্ধিতা বলেন বা এই বিষয়গুলো আসলে তো এখন অনেক বেশি পপুলেশন অনেক বেশি বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের সুবিধাগুলো বা সেবার প্রদানের জায়গাগুলো অনেকটুকুই কম, একটু লিমিটেশনস আছে আমার মনে হয়। এবং সেই দক্ষ জনশক্তি যারা আসলে স্ক্রিনিংটা প্রোভাইড করবে বা থেরাপিস্ট, সেরকমও কিন্তু আসলে আমাদের সেই জায়গাগুলো নাই বললেই চলে। অপ্রতুল। ভাই একটু আগে বলছিলেন যে স্পিচ থেরাপিস্টের যে বিষয়, কারণ স্পিচ ডিলে কিন্তু এটার সাথে একদম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। হিয়ারিং এর সাথে যে স্পিচের যে বিষয়টা, হিয়ারিং ডিফিকাল্টিস থাকলেই কি স্পিচ ডিলেটা হয়, নাকি স্পিচ ডিলে কমপ্লিটলি আলাদাভাবেও আসতে পারে? হিয়ারিং ডিফিকাল্টিস থাকলে স্পিচ ডিলে হবে, ইটস আ ভেরি কমন থিং। বাট হিয়ারিং নর্মাল থাকলে স্পিচ ডিলে হতে পারে। কেন হতে পারে? আমরা স্পিচ ডিলের জন্য যেগুলো প্রেডিক্টেড কজেস ফাইন্ড আউট করেছি বা অ্যাকর্ডিং টু রিসার্চ যে কজেসগুলো ফাইন্ড আউট হয়েছে, দ্যাট ইজ লাইক যে ফার্স্ট অফ অল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। শিশুরা আমাদের বর্তমানে যে এনভায়রনমেন্টের সাথে বেড়ে উঠছে, ডিভাইস অ্যাডিকশন হয়ে যাচ্ছে। একদমই। প্যারেন্টস, ওয়ার্কিং প্যারেন্টস বেবিকে সময় দিতে পারছে না, কেয়ার গিভারের কাছে রেখে যাচ্ছে, কেয়ার গিভার বেবিকে স্ক্রিন হাতে ধরে দিচ্ছে। ইভেন যখন খাবার খাচ্ছে তখন খাবার খাওয়ার সময় ইন্টারাকশন হচ্ছে না। সো একটা বেবি যখন খাবার খায়, খাওয়ার সময় স্ক্রিন দেখে খাবার করতে, ফুড টেস্টই বোঝে না, ফুড নেমিংটাই প্রপারলি হচ্ছে না, কনফিউজড হয়ে যাচ্ছে। এটা একটা কারণ। মেডিকেল অনেক ইস্যুসের জন্য হতে পারে, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরির জন্য হতে পারে, তারপরে আপনার প্রেগনেন্সি রিলেটেড ইস্যুসের জন্য হতে পারে, আপনার বেবি ডিলে হলে, সে মানে তার ডেভেলপমেন্টাল ডিলে হলে। ডেভেলপমেন্টাল ডিলেটা অ্যাকচুয়ালি স্পিচ ডিলের অন্যতম কারণ, যে শিশু মানে প্রপারলি ম্যাচিউরডভাবে সে জন্মগ্রহণ করছে না, প্রিম্যাচিউর বেবির মধ্যে হচ্ছে। সো দিস অল থিংস আর ইনক্লুডেড ফর দ্য স্পিচ ডিলে। স্পিচ ডিলেটা আমরা যেহেতু আসলে অনেকটুকুই এখন বেশি দেখি যে বাচ্চারা দেরিতে কথা বলছে বা হয়তো কথা বলছেই না, অনেক যেই শব্দটা যেই সময় বলা দরকার ছিল সেই সময়গুলো তো আসলে বলছে না। এটা আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কেমন বা এটাকে কতটুকু প্রগনোসিসটা কেমন হয়? যখন দেখা যায় যে আমার শিশু তার বয়সের তুলনায় পিছিয়ে আছে, বা প্যারেন্টসরা খুব ইজিলি কম্পেয়ার করতে পারে যে আমার পাশে আরও 5টা বেবি আছে, তার সাথে যদি আমার বেবিটা কম্পেয়ার করি, ও 100 ওয়ার্ডস পারে, আমার বেবি তো 10 ওয়ার্ডসও পারে না, আবার যেটা বলছে সেটা প্রপারলি মিনিংফুল হচ্ছে না। ফার্স্ট অফ অল এটার কারণটা ফাইন্ড আউট করতে হবে, হোয়াট আর দ্য কজেস। সো মোস্ট অফ দ্য কজেসের মধ্যে কার্টুন ল্যাঙ্গুয়েজ অন্যতম একটা কারণ, বা বাইলিঙ্গুয়ালিজম। দুটা ভাষা দেখে সে কনফিউজড হয়ে যাচ্ছে, আমি কোন ভাষায় কথা বলবো। এখন আমাদের সময়ে আমরা হয়তো বা মানে আলিফ লাইলা বা মিনামি তো এসব কার্টুন দেখে বড় হয়েছি। এখন বেবিরা তো ওই যে ডোরেমন বা ইত্যাদি যেগুলো আছে এগুলো দেখেই তারা গ্রো করছে। আরও কি এমন কিছু কার্টুন আছে এখন যেগুলো অ্যাবস্ট্র্যাক্ট, যেগুলো মিনিংলেস, দেয়ার ইজ নাথিং টু লার্ন ফ্রম দেয়ার। ফার্স্ট অফ অল প্যারেন্টসদের যেটা করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। বাসায় তো সে নিজেই একটা অবজার্ভ করে অ্যাসেস করতে পারছে, এরপরে প্রফেশনাল স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের মাধ্যমে বা অডিওলজিস্টের মাধ্যমে
স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ফর্মাল অ্যাসেসমেন্ট আছে, অনেকগুলো অ্যাসেসমেন্ট টুলস আছে, সেই টুলসের মাধ্যমে স্কোরিং করা সম্ভব যে অ্যাকচুয়ালি আমার বেবিটা কতটুকু পিছিয়ে আছে, কোন স্টেজে আছে এবং সেটা থেকে ওভারকাম করার উপায়টা কি। মানে একটা হচ্ছে মেন্টাল এজ আর একটা ফিজিক্যাল এজ। সো এটা যেহেতু কগনিশন বা কগনিটিভ অ্যাবিলিটির সাথে স্ট্রংলি কানেক্টেড, তো তার কগনিশনটাও পরীক্ষা করা উচিত, এক্ষেত্রে সাইকোলজিস্টের সহযোগিতা নেওয়া উচিত, নিয়ে একটা ডায়াগনোসিস ফাইন্ড আউট করে স্কোরিং করে দেন প্রপারলি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি শুরু করা উচিত বাই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। তবে আমি যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে শুধুমাত্র দৌড়ালে হবে না। একটা সেশন 30 মিনিটস 40 মিনিটস বা 1 আওয়ার পর্যন্ত হতে পারে, একজন থেরাপিস্ট সময় দিতে পারে, বাট বেবিটা তো আপনার কাছে বাকি 23 ঘন্টা থাকছে, সেই সময়টা প্রপারলি ইউটিলাইজ করতে হবে, কনস্ট্রাকটিভ ওয়েতে ইউটিলাইজ করতে হবে, তার সাথে প্লে বেসড অ্যাক্টিভিটি করা সম্ভব এবং করতে হবে অ্যাকচুয়ালি, মানে কনস্ট্রাকটিভ ওয়েতে প্লে বেসড অ্যাক্টিভিটি করতে হবে, মিনিংফুল কিছু শেখাতে হবে এবং খুব ন্যাচারাল ওয়েতে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি করা সম্ভব বাসায় বসে। আপনি আপনার বাসায় যে অবজেক্টসগুলো আছে, ফার্নিচারগুলো আছে বা ফ্রুটস আছে, আপনার কিচেনে যে অ্যাক্সেসরিজগুলো আছে, সেগুলো নেমিংই শেখান না তাকে, ধরে ধরে আপনি হাতে ধরে আসলে সময় দিয়ে প্লেফুল অ্যাক্টিভিটিজের মাধ্যমে তাকে কমিউনিকেশনের মধ্যে নিয়ে আসাটা খুব বেশি দরকার। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় জন্মগত বধির শিশুর নানাবিধ প্রতিবন্ধকতা ও চিকিৎসা ব্যবস্থা। আমাদের সাথে আছেন MS তৌফিক আবির, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। জি, আমরা যে স্পিচের বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম, যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমেও আসলে বাবা মারা একটা বাচ্চাকে কমিউনিকেশনের জায়গাগুলোতে আসলে হেল্প করতে পারে। কতদিন আসলে লাগতে পারে একটা বাচ্চার স্পিচ মাইল্ড, মডারেট, সিভিয়ারিটি অনুযায়ী, যে সে যদি তার স্পিচ থেরাপিস্টের কাছেও তার কতদিন তত্ত্বাবধানে থাকতে হয়? ওয়েল, এটা অ্যাকচুয়ালি আমরা ফিক্স করে কোনো ডেডলাইন বলতে পারি না। আমরা কোনো ওরাল মেডিসিন প্রোভাইড করতে পারি না। আমরা যেটা প্রোভাইড করতে পারি ইটস এ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড থেরাপিউটিক মেডিসিন। সো থেরাপিউটিক মেডিসিন দ্যাট মিনস এক্সারসাইজ। আমাদের ব্রেনের 4টা লোবস আছে। সো এই 4টা লোবসই ডিফারেন্ট ফাংশনের জন্য রেসপন্সিবল। এখন আমার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য যে লোবস রেসপন্সিবল, সেখানে হয়তো বেবির ইনঅ্যাক্টিভিটি আছে, প্রপার ফাংশনিংটা হচ্ছে না। আমার পক্ষে সম্ভব না এটা সার্জিক্যালি অথবা কোনো মেডিসিনের মাধ্যমে প্রোভাইড করে সেটাকে নর্মালাইজ করা। হোয়াট আই ক্যান ডু, বাট হোয়াট উই ক্যান ডু, দ্যাট ইজ তার ব্রেইনের এক্সারসাইজটা বাড়ানো, কগনিটিভ অ্যাবিলিটির জন্য এক্সারসাইজটা বাড়াতে হবে। এবং এটা অ্যাকচুয়ালি কন্টিনিউটি মেনটেন করলে আমরা স্পিচ ডিলে থেকে আনুমানিকভাবে বলতে পারি। অনেক সময় আমাদের প্রিভিয়াস এমন আছে 6 মান্থসের মধ্যে স্পিচ ডিলে থেকে ওভারকাম করছে, প্রায় 1 ইয়ারের মধ্যে ওভারকাম করছে, কারো 1 ইয়ার অ্যান্ড হাফ সময় লাগছে স্পিচ ডিলে, ফর দ্য স্পিচ ডিলে অনলি। এটার সাথে অ্যাসোসিয়েট ডিসঅর্ডার বা ডিসএবিলিটি থাকলে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কেস। সো স্পিচ ডিলের থেকে প্রপারলি একটা বেবিকে রিকভার করা সম্ভব, বাট অ্যাসোসিয়েট ডিসঅর্ডার থাকলে তাকে রিডিউস করা সম্ভব, প্রপারলি রিকভার করাটা বলাটা অ্যাকচুয়ালি বাঞ্ছনীয় না। সো মানে এভরি ইন্ডিভিজুয়ালস আর ডিফারেন্ট। একদমই, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, সেই ক্ষেত্রে তার চিকিৎসার পদ্ধতিটাও ডিফারেন্ট হবে। আমরা যদি আবার বধিরতার জায়গা থেকে আসলে ফিরে আসি, আমরা ডেফ অ্যান্ড ব্লাইন্ডও একসাথে আসলে দেখতে পাই, সেক্ষেত্রে তাদের চিকিৎসার জায়গাটা বা তাদের থেরাপির জায়গাটা আসলে কেমন হয়? ওয়েল, ডেফ ব্লাইন্ড কিছু পেশেন্ট আমি পেয়েছি। তো দেখুন, যে সকল যারা ডেফ, ইউজুয়ালি মানে ডেফ অ্যান্ড ব্লাইন্ড, তাদের তো ফার্স্ট অফ অল যদি আমরা খুব আর্লি এজে আইডেন্টিফাই করতে পারি, তাহলে যেটা হতে পারে আর্লি এজে আইডেন্টিফাই করে দেন ট্রিটমেন্টটার খুব আর্লি এজে স্টার্ট করতে হবে। দ্যাট উড বি ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ দ্য হিয়ারিং লস। তো তার যদি সিভিয়ার টু প্রফাউন্ড হিয়ারিং লস থাকে তাহলে দ্য অনলি অন ট্রিটমেন্ট ইজ ককলিয়ার ইমপ্ল্যান্ট। অ্যান্ড যদি আমি দেখি সিভিয়ার বা মডারেটলি সিভিয়ার হিয়ারিং লস বা তার আগেও যে স্টেজগুলো আছে এই পর্যন্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমি ডিজিটাল প্রোগ্রামেবল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিসে যে হিয়ারিং এইডগুলো আছে সেগুলো প্রোভাইড করতে পারি। করে তাকে সাউন্ডের সাথে পরিচিত করতে হবে প্রথমত। তার সাউন্ডের সাথে একটা প্রপার ইন্ট্রোডাকশন হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি আমরা যেটা জানি ব্লাইন্ডদের জন্য ব্রেইল পদ্ধতি আছে। সো তখন সে ব্রেইলটাকে প্রপারলি ক্যাপচার করতে পারবে, কিন্তু সে যদি ডেফ থেকে ব্রেইলটাকে প্রপারলি ক্যাপচার করতে পারবে না। সুতরাং আগে হচ্ছে বধিরতার চিকিৎসাটা আসলে এক্স্যাক্টলি হিয়ারিং ট্রিটমেন্ট। ককলিয়ার ইমপ্ল্যান্টের কথা বলছিলেন, এটা আসলে কি ট্রিটমেন্ট বা এটা কিভাবে করে, কোনো সার্জিক্যাল প্রসিডিউর কিনা? ইয়েস, ককলিয়ার ইমপ্ল্যান্ট হচ্ছে মানে বলা যায় যে এই ডিজিটালাইজ সিভিলাইজেশনে
বা এই যুগের ক্ষেত্রে মানে এটা চিকিৎসা বিজ্ঞানের একটা সব থেকে বলবো মানে এক্সক্লুসিভ একটা সাকসেসফুল থিং। ককলিয়ার ইমপ্ল্যান্ট ইটস আ সার্জিক্যাল ডিভাইস, সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিউর, অ্যান্ড ইটস অ্যান ইমপ্লান্টেবল ডিভাইস যেটার মাধ্যমে একজন বাইবর্ন ডেফ মানে প্রিলিঙ্গুয়াল অ্যান্ড পোস্টলিঙ্গুয়াল ডেফনেসের যে কোনো মানুষই শুনতে পায় শব্দ, এবং শব্দ শুনে সে কথাও বলতে পারে, নর্মাল লাইফে চলে আসতে পারে। সেক্ষেত্রে ককলিয়ার ইমপ্ল্যান্ট বেসিক্যালি আমরা আমাদের যে টেম্পোরাল বোনটা আছে কানের পিছনে, ঠিক এই পোর্শনটাতে সার্জিক্যাল ওয়েতে ডিভাইসটি ইনসার্ট করা হয়, এবং এখানে একটা ইলেকট্রোড থাকে এই ডিভাইসে, যে ইলেকট্রোডটা ককলিয়াতে আমাদের ইনার ইয়ারের ককলিয়া নামে একটা পোর্শন আছে। সো এই ককলিয়াতে এই ইলেকট্রোডটা প্রপারলি ইনসার্টেড হয়, এবং সেখান থেকে অডিটরি নার্ভ অ্যান্ড ব্রেনের মাধ্যমে শব্দটা প্রপারলি শুনতে পারে। আপনি যদি খুব মানে আরও সহজ ভাষায় বলি, বাইপাস সার্জারির কথা তো আমরা সবাই জানি। ককলিয়ার ইমপ্ল্যান্ট কাইন্ড অফ বাইপাস সার্জারির মতো একটা বিষয়। এটা সাকসেসফুল রেট বাংলাদেশে খুবই ভালো, মাশাআল্লাহ। আমরা তো চিন্তাই করতে পারতাম না 10-15 বছর আগে বা 20 বছর আগে যে অ্যাকচুয়ালি আমরা শব্দ শুনতে পাবে কেউ, বধির মানুষ বা কথা বলতে পারবে। বাট থ্রু দ্য ককলিয়ার ইমপ্ল্যান্ট একটা বাইবর্ন ডেফ শিশু শুনতেও পাচ্ছে, কথা বলতে পারছে, নর্মাল স্কুলেও যাচ্ছে বিষয়। অ্যান্ড ককলিয়ার ইমপ্ল্যান্ট টিমে একজন ইএনটি সার্জন, যিনি ইমপ্ল্যান্ট সার্জনের উপরে স্পেশালিস্ট, উনি থাকেন। একজন ইমপ্ল্যান্ট অডিওলজিস্ট থাকেন, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট থাকেন, অ্যান্ড অ্যাসোসিয়েটস, সবাই মিলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা করা হয়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 7টা সরকারি হাসপাতালে সরকারি অনুদানের ভিত্তিতে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির সেবাটা দেওয়া হচ্ছে। 2টা মিলিটারি হসপিটাল ইনক্লুডেড, ঢাকা এবং চিটাগং সহ। এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা খুবই কস্টলি। আপনি যদি, সেটাই আমার পরবর্তী প্রশ্ন ছিল যে ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। অনেক ব্যয়বহুল। ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রির মানুষজনের পক্ষে এটা অ্যাকচুয়ালি ওইভাবে অ্যাফোর্ড করা সম্ভব না। আমরা খুব কম প্রাইভেট কেসের কথা বলতে পারবো, বাট গভর্নমেন্ট কেসগুলো বেশি হচ্ছে, গভর্নমেন্ট হসপিটালে সার্জারিগুলো বেশি হচ্ছে, এবং প্রতি বছর প্রায় অ্যারাউন্ড 1000 পেশেন্ট ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য অ্যাপ্লাই করছে। এত পেশেন্ট বাড়ছে এখন, ডেফনেসের পেশেন্ট এত বাড়ছে চাইল্ডরা। আপনার এক কানের সার্জারি করতেই প্রাইভেটলি যদি করেন, ইউনিল্যাটারাল সার্জারি বা একটা কানে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রায় অ্যাভারেজে 15 থেকে 17 লক্ষ টাকা খরচ করতে হবে, যেখানে আমার দেশের মানুষের আর্থিক তখন মানুষের প্রশ্ন হচ্ছে, আমি তো খেতেই পারি না, তো আমি এই ট্রিটমেন্ট করে কি করব। আবার ট্রিটমেন্ট মানে শুধু ইমপ্ল্যান্ট সার্জারি করলে হবে না, সার্জারি পরবর্তী সময় অনেক ধরনের একটা মেইনটেনিং প্রসিডিউর তো আছে। মানে ডিভাইসটা খুবই মানে কেয়ারফুলের সাথে মেইনটেইন করতে হয়। দেন আপনার রিহ্যাবিলিটেশন, যেটা আফটার ইমপ্ল্যান্ট, পোস্ট ইমপ্ল্যান্ট রিহ্যাবিলিটেশন ইজ ইম্পর্টেন্ট। আপনি শুধু সার্জারি করে একটা ডিভাইস রাখলেন, এটা হবে না। এর পরবর্তী সময় তাকে অডিটরি ভার্বাল থেরাপি, মানে শব্দ শুনে কথা বলার শেখার যে চিকিৎসা পদ্ধতি, এটা মেনটেন করতে হবে। এমনভাবে থাকতে হবে যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, ইনফেকশনস না হয়। এমন অনেক কেস আছে যেক্ষেত্রে রিসার্জারি করা লাগতে পারে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো মেনটেন করা খুব জরুরি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ক্ষেত্রে অনেক সময় মানুষ এটা মেনটেন করতে পারে না। আবার যদি ডিভাইসটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে পারচেস করে আবারও অনেকে সেই অ্যাফোর্ড করাটা থাকে না। এক্ষেত্রে আমার মনে হয় ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বাংলাদেশে শুরু হয়েছে, এটা ইটস আ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ, এটাকে আমরা খুবই সাধুবাদ জানাই। বাট দ্য থিং ইজ, এটাকে মডিফিকেশন করা উচিত। মানে এই সার্জারি যে হসপিটালগুলো হচ্ছে, সেখানে সরকারের উচিত হবে যে সার্টিফাইড অডিওলজিস্ট যারা আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া। কারণ আপনি সার্জারি করে দিচ্ছেন, প্রাইভেটলি একজন অডিওলজিস্টের কাছে সেবা নিতে এসে অনেক টাকা খরচ করতে হচ্ছে। একদমই তাই। এবং এটা পরবর্তী রিহ্যাবিলিটেশন প্রসেসটাও কিন্তু আসলে ডিফিকাল্ট। একজন যার পরিবেশটা যদি সেরকম না হয়, সেভাবে কিন্তু সেটাকে মেইনটেইন করতে পারবে না। আপনি আমরা অনেক পেশেন্ট দেখেছি যে সার্জারি করে চলে গেছে, 2 বছর কোনো খোঁজ নাই। 2 বছর পরে এসে বলছে, স্যার আমার বাচ্চা তো কথা বলতে পারে না। সার্জারি করছেন, কথা বল 2 বছর, তার তো কথা বলতে শেখা উচিত। আপনি কিন্তু থেরাপি করেছেন না, আমি তো আসতেই পারি না, আমি ঢাকার বাইরে থেকে এসেছি। সরকারি হাসপাতাল সময় যদি একজন অডিওলজিস্ট থাকতেন বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকতেন, তাহলে উনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন, সেখানে যেহেতু বাচ্চা সেবাটা নিতে পারতেন। আমরা উন্নত দেশের দিকে তাকালে দেখতে পাই, পার্শ্ববর্তী অনেক দেশ, ইফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট নেপাল,
আমাদের থেকে ছোট দেশ, সেখানে অডিওলজিস্ট সরকারি হাসপাতাল সময়ে আছে। ওখানে মাত্র একটা বিশ্ববিদ্যালয় মেডিকেল ইউনিভার্সিটিতে অডিওলজি পড়ানো হয়, সেখানেও আছে। শ্রীলঙ্কা, সেখানেও আছে। সো গভর্নমেন্টের এটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে আমাদের সরকারি হাসপাতাল সমূহে আগে অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টদেরকে পদায়ন করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ফান্ডটা দেওয়া হয় ককলিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচি নামে। যখন ফান্ডটা দেওয়া হয়, সেই ফান্ড দেওয়ার পূর্বে একটা টিম করা হয়, সেই টিমের মধ্যে বা একটা কমিটি করা হয়, সেখানে অডিওলজিস্টের পার্টিসিপেশনস মাস্ট বি নিডেড। এবং ওখানে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল নতুন যেটা আইন হয়েছে, 2018 সালে আইনটা পাস হয় এবং 2024 এটা আবার মডিফিকেশন হয়েছে। এই আইন যেটা হয়েছে, আইনের মধ্যে সকল রিহ্যাব প্রফেশনালকে রাখা হয়েছে, স্পিচ থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, স্পেশাল এডুকেটর। অডিওলজিস্টের কোনো পোর্শন রাখা হয় না। অডিওলজিস্টকে সেখানে ডিফাইন করা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে। কিন্তু অডিওলজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ রিহ্যাবিলিটেশন। মানে আপনি অডিওলজি বললে, চিন্তা করলে তো প্রথমে কানের কথা চলে আসে, শব্দ শুনতে পাই কিনা। তো আপনি সকল ধরনের পেশেন্ট, আপনি ফিজিওর পেশেন্ট বলেন, ওটির পেশেন্ট বলেন, আপনি স্পিচ থেরাপির পেশেন্ট বলেন, বা সাইকোলজির পেশেন্টের ক্ষেত্রে শুনতে না পেলে আপনি তাকে কাউন্সিলিং করে কি করবেন? আগে তো অডিওলজিস্টের সেখানে দরকার না। আপনি উন্নত দেশগুলোতে অডিওলজিস্টের ফার্স্ট ক্যাটাগরি, মানে তারা জব করে, জবের যে গ্রেডগুলো আছে, গ্রেড অনের ক্ষেত্রে, মানে ইউএসএতেই গ্রেড অনে অডিওলজিস্টরা আছে। বাংলাদেশে এটাকে মানে খুব সুন্দরভাবে স্কিপ করা হয় সেই জায়গা থেকে। এবং আমাদের তো অনেক আইন আছে, এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের কথাও যদি চিন্তা করে থাকেন, সেখানে বাস্তবায়নের জায়গাটা আসলে কোথায়, অনেকটুকু সীমিত। কিন্তু এই যে ককলিয়ার ইমপ্ল্যান্ট টিমের মধ্যে আমি মানে সিঙ্গাপুরে যখন গেলাম, মালয়েশিয়াতে, ইভেন আরো অনেকগুলো দেশে যখন গেছি, তখন আমি যখন দেখি যে মাল্টি ডিসিপ্লিনারি টিমের মধ্যে ককলিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচিতে একজন অডিওলজিস্ট থাকে, স্পিচ থেরাপিস্ট থাকে, পেডিয়াট্রিশিয়ান থেকে, নিউরোলজিস্ট থাকে, ইএনটি স্পেশালিস্ট থাকে, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার থেকে, নার্স থাকে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার। একদম, এটা সমন্বিত একটা উদ্যোগ বা এই একটা টিম আসলে থাকা দরকার। ভাই, যে সীমাবদ্ধতার কথা আমরা শুনলাম, সীমাবদ্ধতাকে উত্তরণের উপায়টা আসলে কি? এটা উত্তরণের উপায় খুবই সোজা। এখন একটা আইন তৈরি হলে সরকারের আন্তরিকতা, আন্তরিকতা থাকতে হবে। আন্তরিকতার পাশাপাশি এ সকল বিষয়ে যারা মানে গুরুত্বপূর্ণ পজিশনগুলো হোল্ড করে আছেন সরকারের, তাদের মধ্যে এটার অ্যাকনলেজমেন্ট থাকতে হবে। এখন অনেকে জানেন বিষয়গুলা, এবং সেটার পাশাপাশি এটাকে মানে চেঞ্জ করার, আমরা সবাই তো পরিবর্তন, পরিমার্জন নিয়ে কথা বলতে চাই, তাই না? আমরাও চাই পরিবর্তন এবং পরিমার্জন সব কিছুতেই হোক, সংশোধন হোক, সংস্কার হোক। সংস্কার হচ্ছে, সেই সংস্কারের বড় সংস্কার হচ্ছে রিহ্যাবিলিটেশনের সংস্কারটা করা, যে আপনি নিজের কাছে সবকিছু হাতের মধ্যে না রেখে একটু ব্রড মাইন্ড হয়ে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে। আর একটা দেশে আইন তৈরি হলে আইন তো পরিবর্তন হয় প্রয়োজনে, আইন তো তৈরি হয় দেশের মানুষের প্রয়োজনে। আবার দেশের মানুষের প্রয়োজনে যদি আইনটাকে আবারও পরিবর্তন করে পরিমার্জন বা সংস্কার করা লাগে, সেটা করলে খুব ইটস আ ম্যাটার অফ 1 month or 2 months। এবং সেখানে যেহেতু চিকিৎসা সেবাটা আসলে একটা মৌলিক অধিকারের জায়গায় আছে, সেখানে এটা অনেক বড় একটা ইমপ্যাক্ট। মানে চিকিৎসা, এটা ইটস এ পার্ট অফ ট্রিটমেন্ট, ইটস রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট তো সবথেকে মোস্ট প্রায়োরিটি একটা বিষয় না, এবং এটা উন্নত দেশগুলোতেও কিন্তু সবথেকে বেশি দেখা হয় এটা আর কি। একদমই তাই। যেমন আপনার খুব ইজিলি, আপনি যদি এখন আছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করে যে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে অডিওলজিস্ট এন্ড স্পিচ থেরাপিস্টের নিয়োগ দিতে হবে, এটা ইটস এ ম্যাটার অফ 1 month। একদম, এবং আমরা আশা করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে আরো আন্তরিক হবেন, এবং আমরাও সেই আশাবাদী ব্যক্ত করছি যেটার পরিবর্তন হবে। ভাইয়া, আমরা একটু যদি প্রতিরোধের জায়গাগুলোতে আসি, এখানে কি আসলে প্রিভেন্টিভ কোনো মেজার্স আছে কিনা, এবং গর্ভকালীন সময়ে মাকে আসলে কোন কোন প্রিকশনগুলো আসলে নিলে আমরা প্রতিবন্ধিতা থেকে শুরু করে বধিরতা বা এই বিষয়গুলোকে আসলে একটু প্রতিরোধের জায়গা আনতে পারি? আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা অন্যতম কারণ হিয়ারিং লসের ক্ষেত্রে, যেটা যে কোনো শুধু শিশুদের ক্ষেত্রে না, যে কোনো বয়সের মানুষের হিয়ারিং লস হতে পারে। আপনার আমার মধ্যে হিয়ারিং লস হচ্ছে, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। কারণ অনেক সময় হিয়ারিং লস হিডেন অবস্থায় থাকে। আমরা একটা এজ পরে 50 years পরে যখন প্রেস বা ইকুইসিস হয় বা এজ রিলেটেড হিয়ারিং লস হয়, তখন আমরা বুঝতে পারি। শিশুদের ক্ষেত্রে বেসিক্যালি জন্ম মানে মাতৃত্বকালীন সময়ে মায়ের উচিত হবে একটু হেলদি ফুড মেনটেন করা, মেডিসিন গ্রহণের আগে ওভাবেই কনসাল্ট করা, তারপরে আপনার মোস্ট ইম্পর্টেন্টলি অ্যালকোহলটাকে অ্যাভয়েড করা, স্মোকিংটাকে অ্যাভয়েড করা। মানে এটা একদম খুব একদম এটা খুব স্ট্রংলি লেখা আছে, এটা হিয়ারিং লসের হতে পারে। তারপর ভাইরাল যে ইনফেকশনসগুলো থাকে সেগুলোর আগে থেকে আইডেন্টিফাই করে সেটা ট্রিটমেন্টটা প্রপারলি করে দেন বেবি প্ল্যান মানে করা, এটা এক্স্যাক্টলি।
জি, অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে চলেছি। ছোট্ট করে একটু যদি জানতে চাই যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আপনারা তো অনেকেই আসলে কাজ করে যাচ্ছেন এবং আমাদের এই প্রোগ্রামটাও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই একটা অংশ। আরো কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে মনে করেন, ছোট্ট করে যদি বলেন? বাংলাদেশের পার্সপেক্টিভে পাবলিক অ্যাওয়ারনেসটা এই যে কোনো ধরনের ডিসএবিলিটিসের ক্ষেত্রে খুবই কম। মানে মানুষ ডিসএবিলিটিস বলতে পাগল, রোগী ডিফারেন্ট ভাবে ডায়াগনোজ করছে, অবহেলা অবহেলিত জনগোষ্ঠীর একটা মানে এটাকে বুলিং এর পর্যায়ে নিয়ে গেছে ডিসএবিলিটিটাকে। ও তো প্রতিবন্ধী, মানে একটা সুস্থ মানুষকেও সে যদি কোনো মিস্টেক করে তাকে প্রতিবন্ধী বলে গালি দিচ্ছে, বাবা মায়ের কর্মফল হিসেবে বাবা মায়ের কর্মফল হিসেবে দেখছে। মানে যত ধরনের আপনার কুসংস্কার আছে সেইগুলো নিয়ে আমরা এখনো বিশ্বাসী, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে এটা যে কোনো মানুষের যে কোনো সময় প্রতিবন্ধিত হতে পারে। প্রতিবন্ধিত বলতে কি, লিমিটেশনস অনলি। এটা আপনার মধ্যেও থাকতে পারে, আমার মধ্যে থাকতে পারে। আপনি অ্যাঙ্কর হোস্ট করছেন একটা প্রোগ্রাম, আমি তো এটা করতে পারি না, ইটস মাই লিমিটেশনস, এটা আমার প্রতিবন্ধিত হতে পারে, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। আমরা কখনো নিজেদেরকে মানে ওইভাবে ডিফাইন করি না, আমরা শুধু ডিসএবিলিটিসটাকে গালি হিসেবে ব্যবহার করছি। হোয়াট উই ক্যান ডু ফর দ্য পাবলিক অ্যাওয়ারনেস, আমাদের যেমন মনের কথা প্রোগ্রাম RTV এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এরকম বাংলাদেশের যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে তাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এর পাশাপাশি একদম সরকারের একদম রুট লেভেল থেকে, গ্রাম পর্যায় থেকে মানুষের মধ্যে এটার জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে একদম রুট লেভেলে হিয়ারিং স্ক্রিনিং প্রজেক্ট, এই কর্মসূচি বাস্তবায়ন করা উচিত। উন্নত দেশগুলোতে হিয়ারিং স্ক্রিনিং প্রজেক্টটা বিনামূল্যে করা হয় সরকারের ফান্ড দিয়ে। একটা মানে স্ক্রিনিং করতে প্রাইভেটলি অনেক টাকায় খরচের বিষয়। তো যেটা যদি আমি একদম রুট পর্যায়ে গ্রাম অঞ্চলে নিয়ে যাই তাহলে তো মানুষ এমনি জানতে পারবে, অনেক মানুষকে আরো এই বিষয়ে অ্যাওয়ার করতে পারবো, চিকিৎসার জায়গাটুকু আসলে করা সম্ভব। অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করছি পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাকে পাশে পাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আশা করি আজকের পর্বের বিষয় ও আলোচনা থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আপনাদের আশেপাশে যদি এমন কোনো শিশু থাকে যে জন্মগতভাবে কানে শুনে না বা কম শোনে, তাকে যথাযথ চিকিৎসার পরামর্শ দিন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কথা বলা এবং কথা শোনা যে একটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না। আসুন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।